আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন সাপ্তাহিকের সম্পাদক গোলাম মুর্তজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, এমপি বদির 3 বছরের কারাদণ্ড, সম্পদের তথ্য গোপন। বাংলাদেশ প্রতিদিন, 4 নেতার 11 খুনি লাপাত্তা। মানব জমিন, চূড়ান্ত লড়াইয়ে হিলারি জয়ী হবেন। আমাদের সময়, মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। সকালের খবর, জরিপ প্রত্যাখ্যান ডেমোক্র্যাট শিবিরের, একে অপরকে আক্রমণ করে বক্তব্য হিলারি ট্রাম্পের। যায় যায় দিন, পুরো তেজগাঁও এখন ট্রাক স্ট্যান্ড। আলোকিত বাংলাদেশ, জেল হত্যা দিবস আজ। দৈনিক ইনকিলাব, দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, দুদক চেয়ারম্যান। বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতন। দৈনিক দিনকাল, পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ। দৈনিক সংগ্রাম, পল্লী বিদ্যুতের 78 সমিতির মধ্যে 63টি লোকসানে, বিদ্যুতের দাম বাড়াতে বিইআরসি কে চিঠি। দৈনিক করতোয়া, জেএসসি জেডিসি দ্বিতীয় দিনে অনুপস্থিত 62,000 পরীক্ষার্থী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, এমপি বদি জেলড ফর 3 years। দ্য বাংলাদেশ টুডে, influential graft suspects to be brought to justice, anti-corruption commission. The Financial Express, remittance info of 4 months enter slow lane. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। আজ জেল হত্যা দিবস। আমরা জানি আজ আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা অন্যতম পুরোধা নেতা যারা, সেই জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তাঁদের স্মরণে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে আজ জাতি এই দিনে। তো আমরা তাদেরকে স্মরণ করে অনুষ্ঠান শুরু করতে চাই। নিশ্চয়ই আমরা এই 4 নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বাংলাদেশের বাঙালি জাতির জীবনে যে কষ্টের এবং বেদনার দিনগুলো আছে, 1975 সালের 15ই আগস্ট বাঙালি জাতির জীবনের অত্যন্ত নির্মম একটি দিন, অত্যন্ত কষ্টের একটি দিন, বেদনার একটি দিন। নানা কারণে, একটি হচ্ছে স্বজন বা জাতির পিতা বা তার পরিবারের সদস্যদের হারানোর কারণে একটি কষ্টের দিন, আর পরবর্তীতে যে বাংলাদেশ তার সঠিক দিক নির্দেশনাহীন পথ ছেড়ে যে অন্যদিকে চলে যাওয়া, সেই কারণেও বাঙালির জীবনের একটা বিচ্যুতি। এটি বাঙালির জীবনের আরেকটি কষ্টের এবং বেদনার দিন 3রা নভেম্বর আমরা যেটা স্মরণ করি। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর অবর্তমানে যে মানুষটি সঠিক নেতৃত্ব দিয়ে সঠিক দিক নির্দেশনা দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যুদ্ধদিনের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ অন্য আরো 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার কয়েকটি দিক, একটি দিক যাদেরকে হত্যা করা হয়েছে কিন্তু বিচার করা যায়নি, কষ্টের আরেকটি দিক, বেদনার আরেকটি দিক, কালো আরেকটি দিক। পরবর্তী অনেক লম্বা সময় পার হয়ে এসে বিচার করা গেছে। সেই বিচার মাঝপথে জামাত বিএনপি জোট সরকারের সময় বারবার আটকে দেয়া হয়েছে, নানা জটিলতা করা হয়েছে। সর্বশেষ বিচার করা গেছে, কিন্তু এখানেও আমাদের কষ্ট এবং দুঃখের শেষ হচ্ছে না। তার কারণ, আসামিদের মধ্যে 4 জন বঙ্গবন্ধু হত্যা মামলায় তাদের 4 জনের ফাঁসি কার্যকর করা গেছে, কিন্তু 11 জন বা এরকম আসামি যারা মূল হত্যাকারী, তারা পলাতক অবস্থাতেই রয়ে গেছে। একটি যে প্রতীকী অর্থে হলেও বিচারটি করা গেছে, এটি আমাদের জন্য একটি সান্ত্বনার। আর খারাপ দিক বা বেদনার দিক যে যারা হত্যাকারী, যাদের বিচার করা গেছে, তাদের শাস্তি নিশ্চিত করা যায়নি। এই জায়গাটিতে এখন শাস্তি নিশ্চিত করা, তাদেরকে যদি ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখা যায়, সরকার যদি কোনো ভূমিকা রাখতে পারে, এটি একটি প্রত্যাশা। আর আবারও স্মরণ করি এবং এক লাইন বলে শেষ করি, বাংলাদেশ যে নানা রকমের বিচ্যুতি ঘটেছে, লাইন ছাড়া বেলাইনে চলে গেছে, নানা রকমের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এর অন্যতম প্রধান কারণ তাজউদ্দিন আহমেদ সহ এই 4 জন নেতার অনুপস্থিতি বঙ্গবন্ধুর পরে। তাজউদ্দিন আহমেদ সহ এই নেতারা যদি জীবিত থাকতেন, তারা যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারতেন, তাহলে আমরা যে
ক্রান্তিকাল অতিক্রম করেছি সেটি সম্ভবত আমাদের করতে হতো না। আপনি যেমন বলছিলেন যে বিচারের একটি দিক তো রয়েছে, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, AHM কামরুজ্জামান এবং সৈয়দ নজরুল ইসলাম যিনি প্রথম রাষ্ট্রপতিও ছিলেন মুজিবনগর সরকারের সময়, তো এই নেতাদের একটি বিচারের দিক তো রয়েছে, তো এর বাইরে তাদের একটি আদর্শ ছিল, তাদের রাজনৈতিক একটি প্রক্রিয়া ছিল, ইতিবাচক ধারা ছিল, সেটিও স্মরণ করা হয় তাদের এই বিশেষ করে এই দিন। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং সেই ধারার আমি সেটা বললাম যে তাদের অবর্তমানে সেই ধারা থেকে তো আমরা বিচ্যুত হয়ে গেলাম, সেই আমরা বলতে বাংলাদেশ, সেই ধারা থেকে যে আমরা বিচ্যুত হয়ে গেলাম, বাংলাদেশের রাজনীতি বিচ্যুত হয়ে গেল, যারা এসে নানা রকমের প্রক্রিয়ায় ক্ষমতা দখল করলো, তাদের কোনো আদর্শ থাকলো না, তাদের এক ধরনের জোর জুলুম নিপীড়ন নির্যাতন এইগুলো হয়ে গেল তাদের নীতি। সেই নীতির কারণেই তো আমরা যে নানা সমস্যা জটিলতায় আটকে গেলাম, আমাদের রাজনীতি আজকে যে কলুষিত তার তো এই ধারাবাহিক একটি ব্যাপার আছে। সুতরাং এই নেতারা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা যে গুরুত্বপূর্ণ সেটা তো তারা 1971 সালে প্রমাণ করেছিলেন, কত কঠিন সময় কত চমৎকার নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। আমাদের সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে, পরবর্তী বাংলাদেশ বিনিময়ের ক্ষেত্রেও তাদের নিশ্চয়ই নিশ্চয়ই যে 3 বছর 3.5 বছর সময় পেয়েছিলেন সেই সময় তো তারা তাদের স্বাক্ষর যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। তো এরপর আরেকটি সংবাদ রয়েছে, কক্সবাজারের থেকে নির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি দুদকের করা সম্পদ গোপন করার মামলায় তার 3 বছরের কারাদণ্ড হয়েছে এবং আরো কিছু শাস্তি হয়েছে, জরিমানা এবং অনাদায় আরো কিছু শাস্তি। সবচেয়ে বড় কথা যে একজন এমপি, ক্ষমতাসীন দলের একজন এমপির শাস্তি হয়েছে, শাস্তিটি 3 বছর না কয় বছর, তার চেয়ে গুরুত্বপূর্ণ যে শাস্তি হয়েছে। এরও 2-3টি দিক। একটি দিক যে সাম্প্রতিককালে আমরা দুর্নীতি দমন কমিশনের ইমেজ ভয়াবহ রকমের সংকটের মধ্যে দেখেছিলাম, যে সেখানে তদন্তের জন্য যায়, কিছুদিন তদন্ত করে একটা দায় মুক্তি দিয়ে দেওয়া হয় যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুর্নীতি দমন কমিশন তার ইমেজ খুব বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাহেব দায়িত্বে আসার পরে আমরা দেখলাম যে দুর্নীতি দমন কমিশন একটু ঘুরে দাঁড়ালো এবং সেখানে মুনির চৌধুরীর মতো অত্যন্ত সৎ এবং দক্ষ কর্মকর্তাদের মহাপরিচালক নিয়োগ দেয়া হলো। তখন থেকেই ধারণা করা হচ্ছিল যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন সম্ভবত কিছু কাজ করতে চায়। আমার ধারণা তার একটি ধারাবাহিকতা আমরা দেখছি। আর এমপি বদির শাস্তি, সম্পদ গোপন করার জন্য এমপি বদির শাস্তি, এটি একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, উচ্চ আদালত আছে, সেই জায়গাগুলোতেও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে প্রমাণ করতে হবে যে তারা যে অভিযোগ এনেছেন সেই অভিযোগগুলো সঠিক ছিল। শুধু তাই নয়, কাগজ কলমের প্রমাণটা হাজির করতে হবে, না হলে এরকম দুর্নীতি দমন কমিশনের অনেক মামলা আছে উচ্চ আদালতে গিয়ে শেষ পর্যন্ত টেকেনি। আমরা মনে করি না যে এই মামলাটির ক্ষেত্রে সেরকম কিছু হবে, কিন্তু আমরা দুর্নীতি দমন কমিশনের এক ধরনের সক্ষমতা দেখতে চাই যে তারা এই মামলার পেছনে দাঁড়ায়। আর এমপি বদির ক্ষেত্রে যেটি বলার কথা, এমপি বদির ক্ষেত্রে এই অভিযোগ ছাড়াও এর চেয়েও বড়, এর চেয়েও ভয়ঙ্কর গুরুতর অভিযোগ ইয়াবা ব্যবসা, বদি এবং তার পরিবার কেন্দ্রিক যে ইয়াবা ব্যবসার অভিযোগ, সেই জায়গাটি আমি মনে করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দেখা দরকার। কারণ এই যে ইয়াবা মাদক ব্যবসা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো পাড়াগা নাই যেখানে এই মাদক পাওয়া যায় না, এবং সেটার অন্যতম প্রধান উৎস টেকনাফ হয়ে, মায়ানমার থেকে টেকনাফ হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া, এবং এই নেটওয়ার্কটির পেছনে অন্যতমভাবে অভিযুক্ত এমপি বদি। সেই জায়গাটি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীর গুরুত্বের জায়গাতে কখনোই গুরুত্ব পায়নি, মুখের কিছু কথা বলা ছাড়া। এই ক্ষেত্রে আমরা ওই জায়গাটি নিয়ে সরকার কাজ করবে, মাদকের ক্ষেত্রে ব্যবস্থা নিবে এবং বদির বিরুদ্ধে যে অভিযোগ আছে সেইগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমাদের দেশে তো একটি প্রবাদের মতো বিষয় দাঁড়িয়ে যায় যে যারা একটু প্রভাবে থাকে, ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের বেলায় শাস্তি বা তাদেরকে ধরাছোঁয়ার মধ্যে আনা হয় না। এটা তো আমাদের সমাজের জন্য সত্যি, এটার বহু নজির আছে, আমরা উদাহরণ দিয়ে দিয়ে বলতে পারবো। সেরকম একটি জায়গাতে যখন ক্ষমতাসীন দলের একজন এমপিকে বিচারের মুখোমুখি করা হয়, এর অনেক দিক আছে। অনেকে বলবেন আইওয়াস, অনেকে বলবেন যে না, উচ্চ আদালতে গিয়ে তার মামলা হয়তো টিকবে না, সরকার দেখাতে চায় যে দেখো আমরা আমাদের দলের এমপির কেউ বিচারের আওতায় আনি। আমি এরকম সমালোচনাগুলোর কে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই না। আমি দেখতে চাই, হ্যাঁ, ক্ষমতাসীন দলের একজন এমপি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগ আদালতে প্রমাণ হয়েছে, তার শাস্তি হয়েছে। আমি এই ক্ষেত্রে সরকারের যতটুকু ভূমিকা
সরকার যে হস্তক্ষেপ করেনি বা বিচারের ক্ষেত্রে, এটির জন্য আমি সরকারকে অভিনন্দন জানাই এবং আমি মনে করি যে এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমরা যে দুর্নীতি কমাতে চাই সেই ক্ষেত্রে একটা ভূমিকা থাকবে। এখন তো এর মধ্যে আমরা দেখছি যে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান, যার কথা আপনি বলছিলেন, যে রাষ্ট্রপতির কাছে তাদের কাজের প্রতিবেদন তুলে ধরেছেন এবং সেখানে সেই সময় তিনি বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে প্রভাবশালী হোক আর যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। এই জায়গাটি নিয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। আমরা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বা দুর্নীতি দমন সংক্রান্ত মন্ত্রী বা অন্যদের অনেক কথা শুনেছি, বিভিন্ন সময় শুনেছি তারা রুই কাতলা ধরবেন, তারা বড় বড় ধরবেন। দেখেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানই কয়েকদিন আগে তিনি বলেছিলেন যে আমরা কথা নয়, আমরা কাজ দিয়ে প্রমাণ করতে চাই। তো এদের ক্ষেত্রে সেটি বলার আমাদের একটি বলার বক্তব্য, আমার একটি কথা যে আমরা আসলে ক্ষমতাসীন অবস্থাতে বা একটি পদে যারা থাকেন তাদের কাছ থেকে কথা শুনতে চাই না। ওনারা প্রভাবশালী দুর্নীতিবাজ ধরবেন, ক্ষমতাবান দুর্নীতিবাজ ধরবেন, ধরলেন কি ধরলেন না সেটা তাদের কাজ দিয়ে প্রমাণ হবে। তারা যদি কাজ দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে তারা অভিনন্দন পাবেন এবং বাংলাদেশের মানুষ তাদেরকে মনে রাখবে। বাংলাদেশের দুর্নীতি যেভাবে বিস্তৃত হয়েছে সেই জায়গাটিতে যদি প্রভাবশালী দুর্নীতিবাজদের যদি ধরা যায়, প্রভাবশালী দুর্নীতিবাজদের যদি ধরতে পারেন, বড় বড় দুর্নীতিবাজদের যদি দুর্নীতি দমন কমিশন যদি জবাবদিহিতার আওতায় আনতে পারেন, বিচারের আওতায় আনতে পারেন, নিশ্চয়ই আমরাই তার প্রশংসা করব এবং দেশের মানুষের প্রশংসা করবে, দেশের মানুষ অভিনন্দন জানাবে। সুতরাং এর জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বক্তব্য দিয়ে বলার কোনো প্রয়োজন আছে। আরেকটি বিষয় ছিল যেটি আমরা শিরোনামে দেখছি, সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে দুর্নীতি দমনের যে তৎপরতা সেখানে পুলিশের ভূমিকাটাকে বিশেষ নজরদারি। নিশ্চয়ই পুলিশের ভূমিকা তো বটেই, কারণ পুলিশের বিরুদ্ধে একই সঙ্গে পুলিশ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের প্রতি আমরা খুব বড়ভাবে নির্ভরশীল এবং একইভাবে পুলিশের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে পুলিশের বিরুদ্ধে একটি বড় অভিযোগ আছে যে তারা নিরীহ মানুষ ধরে এনেও জঙ্গি বানাবো, ক্রসফায়ারে দিয়ে দিব, এরকম নানা অভিযোগে মানুষের কাছ থেকে চাঁদা সহ নানা রকমের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আছেন। সুতরাং সেরকম একটি জায়গাতে দুর্নীতি দমন কমিশন যদি পুলিশের ব্যাপারে সচেতন থাকেন তাহলে নিশ্চয়ই থাকা উচিতই এবং এটি নিশ্চয়ই একটা ভালো কাজ হবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনাটি নিশ্চয়ই চোখে পড়ছে, আপনি একটি সংবাদপত্রে দেখেন এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনাগুলো করা যায়, কিন্তু আপনি এখন যে প্রসঙ্গটি উত্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে ঘটনাটি, সেই আলোচনাটি করা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। 3 থেকে 5 ঘন্টা ধরে একটি এলাকার উপরে আক্রমণ হয়েছে। সেই আক্রমণের সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। 3 থেকে 5 ঘন্টা আক্রমণ হয়েছে, পুলিশের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি, বিজিবিকে ডাকা হয়নি। কেন ডাকা হলো না? একজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এসপি কি করেছিলেন? ঢাকাকে জানিয়েছিলেন? ঢাকাকে যদি জানানো হতো তাহলে ঢাকার অবস্থান কি ছিল? তার চেয়েও বড় কথা দেখেন, ওই এলাকার 2 জন মন্ত্রী, আইনমন্ত্রী এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, ঘটনার 3 দিন পরে প্রাণী সম্পদ মন্ত্রী এলাকাতে গেছেন, আইনমন্ত্রী এখনো যাননি। যদিও আইনমন্ত্রীর এলাকা নয় ওটি, যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। এখন কি ঘটছে? ইউএনওর মন্ত্রীর উপস্থিতিতে ইউএনওকে সংবাদকর্মীরা প্রশ্ন করছেন, ইউএনও মায়ের মুখী আচরণ করছেন, সংবাদকর্মীদের আটকে রেখে বলছেন যে দুর্নীতির প্রমাণ দিতে হবে, মানে প্রশ্ন তাকে করা যাবে না। ইউএনওর এলাকায় একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ সেই যার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে তাকে গ্রেপ্তার করেছে। এলাকায় উত্তেজনা ছিল, সেই উত্তেজনা যারা তৈরি করেছিল এরকম 2টি গ্রুপ, একটি সংগঠনের 2টি গ্রুপ অনুমতি নিয়েছে। ইউএনও সাহেবরা অনুমতি দিয়েছেন যে সমাবেশ করেন। কেন অনুমতি দিয়েছেন? অনুমতি দিয়েছেন যে উত্তেজনা কমতে পারে। অনুমতি দিয়েছেন উত্তেজনা কমতে পারে, ধরে নিলাম এটাই সঠিক ছিল, কিন্তু অনুমতি দিলেন, কিন্তু ওই এলাকার হিন্দুদের ঘর বাড়ি মন্দিরের প্রতি আপনার কোনো মনোযোগ থাকলো না। 3 থেকে 5 ঘন্টা ধরে আক্রমণ করে গেল, আপনি কিছু করলেন না, আপনি কিছু দেখলেন না, আপনি স্বীকারই করতে চাইলেন না যে এতক্ষণ ধরে ঘটনা ঘটেছে। আরো মজার ব্যাপার দেখেন, এখানে কে জড়িত আর কে জড়িত নয় অনুসন্ধান করাটা কত জরুরি এবং কত প্রয়োজনীয়। মামলা হচ্ছে 1000-এর বেশি মানুষের নামে, সবাই অজ্ঞাতনামা। অনুমোদন চাইল 2টি সংগঠন,
সেই দুটি সংগঠন তো ব্রাহ্মণবাড়িয়ার পরিচিত সংগঠন। সেই সংগঠনের নেতাকে, সেই সংগঠনের সভাপতিকে, সাধারণ সম্পাদককে, সাংগঠনিক সম্পাদককে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। তারা অনুমতি চেয়েছে, অনুমতি দিয়েছে, সেই তারা সমাবেশ করেছে, সমাবেশে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষিতে সেই সমাবেশ থেকে এসে আক্রমণ করেছে। তাহলে মামলা কেন অজ্ঞাতনামাদের নামে? মামলা কেন ওই সংগঠনের নেতৃবৃন্দের নামে নয়? তার মানে কি? তার মানে এখানে কাউকে বাঁচাতে চাওয়া হচ্ছে। আমি বলছি না একটির সঙ্গে আরেকটি মেলাচ্ছি না, কিন্তু যাত্রাবাড়িতে যখন বাস পোড়ানো হয় তখন কিন্তু মির্জা ফখরুলকে আসামি করা হয় বা বেগম খালেদা জিয়াকে আসামি করা হয়। তাহলে যে সংগঠনের সমাবেশ থেকে এসে হিন্দুদের ঘর বাড়ি মন্দিরে আক্রমণ করা হলো, তছনছ করে দেয়া হলো, লুটপাট করা হলো, মন্ত্রী স্বীকারই করছেন না যে লুটপাট হয়েছে। মন্ত্রী বলছেন ঘটনাটি স্বাভাবিক, এখন এলাকায় সামান্য কিছু ঘটনা ঘটেছে। ইউএনও সাংবাদিকদের প্রতি মারমুখী আচরণ করছেন। এসপি স্বীকার করতে চাইছেন না 3 থেকে 4 ঘন্টা ধরে ঘটনা ঘটেছে। মামলা করছেন অজ্ঞাতনামাদের নামে, ওই সংগঠনের নেতাকর্মীদেরকে আপনি মামলার আওতায় আনছেন না। কারণটা কি? সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় একজন ইউনিয়নের একজন সভাপতি মিছিল করে সমাবেশে গেছেন, সমাবেশে গিয়ে তিনি কথা বলেছেন। তিনি যার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই ঘটনা, তার নামে ফাঁসি চেয়েছেন, তার ফাঁসি চেয়ে বক্তব্য রেখেছেন। তাহলে এখানে আওয়ামী লীগের অবস্থান আমরা বুঝতে পারছি, আমরা প্রশাসনের অবস্থান বুঝতে পারছি। তাহলে অন্যান্য রাজনৈতিক দলের কি অবস্থান ছিল সেটা আমরা জানি না। আমরা রামপালের ঘটনার ক্ষেত্রে দেখেছিলাম, আজকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যে ঘটনা ঘটেছে হুবহু ফটোকপি ঘটনা ঘটেছে রামুতেও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে সব দল সম্মিলিতভাবে অংশ নিয়েছিল। এখন নাসিরনগরের ক্ষেত্রে কি ঘটেছে আমরা জানি না। প্রশাসনের একটা দৃশ্যমান অবহেলা, দৃশ্যমান নিষ্ক্রিয়তা, দৃশ্যমান নির্বিকারত্ব আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আরেকটি দিক আছে, রাজনৈতিক। মন্ত্রী এখনো স্বীকার করছেন না, ওসিকে প্রত্যাহার করা হচ্ছে, মন্ত্রী সেটারও বিরুদ্ধে। তিনি বলছেন সবকিছু স্বাভাবিক, কিন্তু আমরা জানি, আমাদের গণমাধ্যম কর্মীরা জানে, আমাদের নিজস্ব উদ্যোগে আমরা যে সংবাদ সংগ্রহ করেছি, এখনো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল পর্যন্ত আতঙ্ক বিরাজ করেছে। মানুষের অনেকে কিছু কিছু সাহায্য দেয়া হয়েছে, কিন্তু যে মানুষটির ঘর ছিল 3 দিন আগে, আজকে সেই মানুষটির ঘর নাই। আওয়ামী লীগের একটি দল পরিদর্শন করেছে, পরিদর্শন করে এসে বলেছে আমরা ক্ষতি পুষিয়ে দিব। এটি আমাদের রাষ্ট্রযন্ত্রের একটা নীতি যে আমরা ক্ষতি পুষিয়ে দিব। সাহায্য অবশ্যই মানুষের দরকার, কিন্তু আপনি কিসের ক্ষতি পুষিয়ে দিবেন? আমি যখন সংখ্যাগরিষ্ঠ, যখন আমার দ্বারা সংখ্যায় কম এরকম জনগোষ্ঠী, ধর্মীয় পরিচয়ের জনগোষ্ঠী যখন আক্রান্ত হয়, তখন আমি লজ্জিত হই। সেই লজ্জাটা কিসের? সেই লজ্জাটি ওই যে বললাম, যার ঘর ছিল তার ঘর নেই। আপনি ঘরটি তুলে দিতে পারবেন, কিন্তু আপনি যে প্রতিমাটি ভাঙা হলো, ওই প্রতিমাকে আপনি মনে করতে পারেন যে ওটি একটি মাতৃর মূর্তি, কিন্তু হিন্দু ধর্ম বিশ্বাসী ধর্মপ্রাণ একজনের কাছে সেটি কিন্তু মাটির মূর্তি নয়, ওটি কিন্তু জীবন সম্পন্ন একজন দেবতা। সেই দেবতাকে আপনি ভেঙে চুরমার করে দিচ্ছেন। ওটি কিন্তু আপনি ওই মানুষের হৃদয়টা ভেঙে চুরমার করে দিচ্ছেন। আপনি ওর ঘর ভাঙছেন না, আপনার মন ভেঙে দিচ্ছেন। আপনার মন্দির ভাঙছেন না, আপনি ওই মানুষদের মন ভেঙে দিচ্ছেন। এই যে মন ভেঙে দিলেন, এটি আপনি কিভাবে ক্ষতিপূরণ দিয়ে পোষাবেন? অর্থ দিয়ে? অর্থ দিয়ে আপনি একটি মন্দির বানিয়ে দিতে পারবেন। আপনি রামুতে কি করেছেন? 400 বছরের পুরনো মন্দির ভেঙে তছনছ করে দিয়েছে, আপনি সেখানে চকচকে ঝকঝকে মন্দির বানিয়ে দিয়েছেন। ঐতিহ্য বা 400 বছরের পুরনো যে মন্দির, সেই মন্দির কিন্তু নেই। আপনি রামুতে বিল্ডিং বানিয়ে দিয়েছেন মন্দিরে, কিন্তু রামুর যে মানুষ, বৌদ্ধদের মনের কথা কি আপনি একবারও চিন্তা করেছেন? হৃদয়ের কথা কি একবারও চিন্তা করেছেন? তাদের ক্ষত কি আপনি কোনোদিন সারাতে পারবেন? এই ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্চয়ই ঘর তৈরি করে দিবে, নিশ্চয়ই মন্দির তৈরি করে দিবে, নিশ্চয়ই প্রতিমা আবার তারা তৈরি করার মতো অর্থ সাহায্য সরকারের থেকে পাবে। কিন্তু মানুষের হৃদয়, মানুষের মন, মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, এটিকে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না। আরেকটি কথা বলি, দেখেন ঘটনাগুলোয় 2 জন মন্ত্রী, একজন প্রভাবশালী এমপি, তাদের একজন এলাকায় গেছেন 3 দিন পরে। এর বাইরে ওই পুরো এলাকাতে ওই পুরো এলাকাতে নাসিরনগরে 13 জন ইউপি চেয়ারম্যান, 75 জন মেম্বার, 1 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন ভাইস চেয়ারম্যান, অসংখ্য চৌকিদার। প্রশাসনের কিন্তু, সরকারের কিন্তু সব কিন্তু আওয়ামী লীগের। এখন কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই, সবই কিন্তু আওয়ামী লীগের। কিন্তু এই যে আমি যাদের কথা বললাম, প্রশাসন, এত চেয়ারম্যান, এত মেম্বার, এত চৌকিদার, আওয়ামী লীগের স্থানীয় সংগঠন, কারো কিন্তু কোথাও কোনো তৎপরতা নাই। 3 থেকে 5 ঘন্টা সময় নিয়ে রামুতে আপনি
তাণ্ডব চালিয়েছেন, তাণ্ডব চালানোর পরে এখন ক্ষতি পুষিয়ে দিতে চাইছি। আমি জানি না যে ক্ষতি কি করে পুষিয়ে দিতে পারবেন, ক্ষতি কি করে পোষানো যাবে। একটাই শিক্ষা হতে পারে, যদি প্রকৃত অপরাধীদের শাস্তি দেয়া হয়। সেই জায়গাটিতেও আশাবাদী হতে পারি না, তার কারণ মামলাটি ঠিক মতো হচ্ছে না। আপনি যাদেরকে চেনেন তাদের নামে মামলা করছেন না, আপনি মামলা করছেন অজ্ঞাতনামাদের নামে। আপনি প্রশ্নের যার শাস্তি হওয়ার কথা সে সংবাদকর্মীদের প্রতি মারমুখী আচরণ করছেন, তার মানে তাদের খুঁটির জোর অনেক বেশি। এই যদি জোর হয়ে থাকে, এই যদি আমাদের নীতি হয়ে থাকে, তাহলে আমরা এক ধরনের অর্থ সাহায্য দিতে পারবো, ঘর তুলে দিতে পারবো, কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবো না। রামুর পরে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পরে হয়তো আরেক জায়গায়, তারপরে হয়তো আরেক জায়গায়। আমরা যারা সংখ্যাগরিষ্ঠ, তারা এই সংখ্যায় কম যারা আছেন, তাদের প্রতি যে নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার, এর থেকে সম্ভবত আমরা রক্ষা পাচ্ছি না। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের